যুবরাজ, আবারও আপনাদের সামনে চলে আসলাম শেষ চিঠি গল্পের ৪ নাম্বার পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। রাফির হাত থেকে ফোনটা পড়ে গেল। সব ফ্ল্যাশলাইট ঘুরে মেঝেতে আলো ফেলছে। আর সেই আলোয় আর সেই আলোয় মেয়েটার পা দেখা যাচ্ছে। পা দুটো উল্টো দিকে ঘোরানো। মনে হচ্ছে হাড় ভেঙে মুচকে গেছে। রাফির বুকের ভেতর ধাপ ধাপ শব্দ। সে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, নড়ার শক্তিও নেই। মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করল। তার সাদা চোখ দুটো এক দৃষ্টিতে রাফির দিকে তাকানো। তারপর অস্বাভাবিক শান্ত গলায় বলল, তুমি ওকে রেখে চলে গিয়েছিলে? রাফির নিঃশ্বাস আটকে গেল। কে কে তুমি? মেয়েটা হাসল, একটা শুকনো ভয়ঙ্কর হাসি। আমি সেই মেয়ে যাকে তোমরা ভুল লাশ ভেবেছিলে। বাইরে বজ্রপাত হলো। ঘর এক মুহূর্তের জন্য আলোয় ভরে উঠল। আর সেই আলোতেই রাফি মেয়েটার মুখ পরিষ্কার দেখল। মুখের এক পাশ থেঁতলে গেছে, চামড়া উঠে গেছে, কিন্তু বয়স খুব বেশি না, সম্ভবত 18 কি 19। রাফির মাথা ঘুরতে লাগলো। না, এটা সম্ভব না। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। মেঝেতে ভেজা কাদার দাগ পড়েছে। 2 বছর আগে নদীর পাশে আমার লাশ পাওয়া যায়। আমি আমি তোমাকে চিনি না। চিনবে কিভাবে? তোমরা তো দেখেই পালিয়েছিলে। রাফির বুক ঠান্ডা হয়ে গেল। তার মাথার ভেতর হঠাৎ নতুন একটা স্মৃতি ফিরে এলো। সেই রাত সে আর সানি ব্রিজের নিচে দৌড়ে গিয়েছিল। অন্ধকার, বৃষ্টি, রক্ত আর কাদার মধ্যে পড়ে থাকা একটা মেয়ের শরীর। মুখ থেতলে গিয়েছিল। সানি তখন বলছিল, পুলিশে গেলে আমরা শেষ। রাফি কাঁপছিল। কিন্তু যদি বেঁচে থাকে? সানি মেয়েটার নাকের কাছে হাত নিয়ে গিয়ে বলছিল, মরে গেছে। রাফি হঠাৎ হাঁপাতে শুরু করলো। না না। মেয়েটা এবার একদম কাছে চলে এসেছে। তার শরীর থেকে পচা পানির গন্ধ আসছে। আমি তখনও বেঁচে ছিলাম। রাফির চোখ বড় বড় হয়ে গেল। কি? অনেকক্ষণ শ্বাস নিচ্ছিলাম, সাহায্য চাইছিলাম। মেয়েটার গলা কেঁপে উঠল। কিন্তু তোমরা পালিয়ে গেলে। রাফির বুকের ভেতর মোচড় দিল। তার পা কাঁপছে। মেয়েটা এবার নিচু গলায় বলল, নীলা সব দেখেছিল। রাফি থমকে গেল। মানে? নীলা নদীতে পড়েনি? বজ্রপাত? রাফির মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। কি বলছ? নীলা ব্রিজে রেলিং ধরে বেঁচেছিল। রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। অসম্ভব। ও তোমাদের সব কথা শুনেছিল। মেয়েটার চোখ দুটো অদ্ভুত চকমক করছিল। তোমরা যখন আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে, নীলা সব দেখছিল। রাফি মাথা চেপে ধরল। তার মাথার ভেতর আবার দৃশ্য ভেসে উঠল। ব্রিজের নিচে দাঁড়িয়ে আসে ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে সে আর সানি। আর উপরে রেলিং আঁকড়ে ধরে কাঁদছে নীলা। রাফি, আমাকে বাঁচাও। রাফির চোখ থেকে ঘাম নাকি পানি গড়িয়ে পড়ছিল, বোঝা যাচ্ছে না। আমি আমি কেন মনে করতে পারিনি? মেয়েটা ফিসফিস করে বলল, কারণ তুমি সত্যিটা চাপা দিয়েছিলে। হঠাৎ রুমের সব জানালা একসাথে ধাম ধাম করে খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘর কাঁপিয়ে দিল। মেয়েটা এবার আঙুল তুলে জানালার বাইরে দেখালো। ও এসেছে। রাফি ধীরে ধীরে বাইরে তাকালো। তার বুকের ভেতরটা জমে গেল। রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। লাল ড্রেস, ভেজা চুল, মাথা নিচু। নীলা, এবার সত্যিকারের নীলা। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দিয়ে কালো পানি গড়াচ্ছে। আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। ঠিক তখনই ফোনে কল আসছে। আবার সানি। রাফি তাড়াতাড়ি রিসিভ করল। ওপাশে চিৎকার, মানুষের দৌড়ানির শব্দ। রাফি, সানি, নীলা বেঁচে ছিল? ওপাশ কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব ধীরে বলল, হ্যাঁ। রাফির বুক ধক করে উঠল। তুই জানতিস? আমি পরে জানতে পারি। তাহলে আমাকে বলিসনি কেন?
সানির গলা কাঁপছিল, কারণ নীলা এরপর আর মানুষ ছিল না। ঠিক তখনই ওপাশে হঠাৎ আরো কান্নার শব্দ শোনা গেল, একটা মেয়ের কণ্ঠ। সানি! সানি আতঙ্কে চিৎকার করে উঠল, না না, আমার কাছে আসিস না। তারপর হঠাৎ কোথায় কিছু দিয়ে আঘাতের শব্দ, ধাপ, খুন মাটিতে পড়ে গেল। মনে হলো কয়েক সেকেন্ড শুধু ঘস ঘস শব্দ। তারপর খুব ধীরে একটা মেয়ের গলা শোনা গেল, এখন শুধু তুমি বাকি, রাফি। রাফির হাত কাঁপছিল। সে দ্রুত আবার জানালার বাইরে তাকালো। রাস্তা ফাঁকা, কেউ নেই, কিন্তু নিচে কাদার উপর স্পষ্ট কিছু লেখা। ভেজা আঙুল দিয়ে লেখা, মনে হচ্ছে ব্রিজে আসো। ঠিক তখনই তার রুমের ভেতর মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। শুধু মেঝেতে কালো পানি রয়ে গেল। শুধু মেঝেতে কালো পানি রয়ে গেল। আর সেই পানির উপর ধীরে ধীরে একটা ছবি ফুটে উঠল। ব্রিজের নিচে দাঁড়িয়ে আসছে নীলা, আর তার হাতে একটা ছুরি, আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছে সানি। চলবে।